স্বামীজি ব্যতিক্রমী মানুষ ছিলেন। বয়সে ছেলেরা খেলাধুলা করে, সেই বয়সে স্বামীজি ধ্যান খেলা খেলতেন। যে পাওয়ার অফ কনসেন্ট্রেশনটা ভীষণ বেশি ছিল। একদিন ধ্যানে বুদ্ধের মূর্তি দেখেছিলেন ঘরের মধ্যে। স্বামী যখন শুয়ে থাকতেন, তার গুরু ভাইরা বলেছেন বরানগর মঠে চারদিকে ছোট ছোট শিব ঘুরে বেড়াতো। স্বামীজি একটা অদ্ভুত শক্তি নিয়ে জন্মেছিলেন। স্বামীজির কপাল কেটে গিয়েছিল, রক্ত পড়েছিল কপাল থেকে। যদি কপালটা না কাটতো, ওই শক্তি আর ধরে রাখতে পারতেন না। স্বামীজির শক্তির উৎস তো জন্মগত বটেই। ছোট বয়স থেকে ইংরেজিটা শিখেছিলেন নিজের মার কাছে। শিকাগো বক্তৃতায় যে প্রথম বক্তৃতা দিয়েছিলেন, দেখবেন ভাষাটা অত্যন্ত আধুনিক। যারা সাধারণ মানুষ তারা লাইন দেখে পড়ে, প্রত্যেকটা লাইন পড়ে। যারা মেধাবী তারা প্যারাগ্রাফ দেখে পড়ে। স্বামীজি পাতা দেখে বুঝতে পারতেন না। কনসেন্ট্রেশনটা এত বেশি ছিল যে বইটাকে পুরো মাথার মধ্যে নিয়ে নিতে পারতেন। সেই মেধাটা স্বামীজির ছিল। বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবী এরা খুব মেধাবী মানুষ ছিলেন। বিবেকানন্দ সাধারণ মানুষ হয়ে যেতে পারতেন যদি তার শক্তিটার অপব্যবহার করতেন। তিনি সেটা করেননি। করে যে ভালো ছাত্রদের নাম রয়েছে লিস্ট, তাতে নরেন্দ্রনাথ দত্তের নাম আছে। স্বামীজি কিন্তু কন্টেম্পোরারি সায়েন্সটা ভীষণ ভালোভাবে পড়েছিলেন। বিবেকানন্দর যা মেধা, তিনি মেধাটাকে সম্পূর্ণ ব্যবহার করেছেন। আমরা ভালোবেসে পড়ি না, বিবেকানন্দ ভালোবেসে পড়তেন। কিন্তু সে বাবা মা বইকে ভালোবাসতে শিখিয়েছিলেন। বিবেকানন্দের দুটো জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে অসম্ভব কন্টেম্পোরারি ছিলেন, সমসাময়িক। দ্বিতীয়ত ভীষণ কনসাস ছিলেন নিজের ওপর। রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ সবটাই ইংরেজি বক্তৃতা। ইংরেজির বৈশিষ্ট্য হচ্ছে ক্রাক্সটা ধরে ফেলছে। আমাদের স্নানটা করতে হবে, বিবেকানন্দ সমুদ্রে অবগাহন করতে হবে, সে যেমন করেই হোক। নমস্কার। স্মরণে মননে চিন্তায় ও চেতনা স্বামী বিবেকানন্দের পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের অনুষ্ঠানে বাক্যালাপে আমার সঙ্গে রয়েছেন তরুণ গোস্বামী, যার পরিচয় প্রয়োজন। তরুণবাবু, স্বাগত আজকে আমাদের এই পডকাস্টে। আজকে স্বামীজির সম্বন্ধে যেরকম আমি বলি যে মহাসমুদ্রের মতো প্রশ্ন প্রচুর জমে আছে এবং দর্শকরা বলতে নেই, অনেক উৎসাহী দর্শক নানা রকমের প্রশ্ন করছে। তো আজকে আমি একটুখানি অন্যরকমভাবে আপনাকে জিজ্ঞেস করি যে স্বামীজির শক্তির উৎস এবং বিদ্যার ভাণ্ডার, এই নিয়ে একটুখানি আলোচনা করি। আমি দু তিনটে প্রশ্ন করব এই নিয়েই, তো আপনার মনোমত আপনি উত্তর দেবেন। প্রথমত হচ্ছে স্বামীজির শক্তির উৎসটা কোথায়? ধরুন শিশু থেকেই যে শুরু হলো, সেটা কি তার বাবা মা? স্বামীজি ব্যতিক্রমী মানুষ ছিলেন। বাবা মার তো অবশ্যই ছিল, বাবা মার তারা শিক্ষা দিয়েছিলেন ঠিকভাবে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে, যে বয়সে ছেলেরা খেলাধুলা করে সেই বয়সে স্বামীজি ধ্যান খেলা খেলতেন, ধ্যান করতে ভালোবাসতেন। এবং সে ধ্যান করছেন, গায়ের উপর দিয়ে সাপ চলে গেছে তবুও তার ধ্যান ভাঙেনি। অর্থাৎ স্বামীজির পাওয়ার অফ কনসেন্ট্রেশনটা ভীষণ বেশি ছিল একদম ছোট্ট বয়স থেকে। আর একটা জিনিস মনে রাখতে হবে, স্বামীজি যখন ধ্যান করছেন তখন একদিন ধ্যানে বুদ্ধের মূর্তি দেখেছিলেন ঘরের মধ্যে। দরজা খুলে ফেলেন, যে কী দেখলাম তাই ভেবে। ছোট বয়স তো। ঠিক এক অভিজ্ঞতা হয়েছিল বিসমিল্লাহ খাঁর, জানেন বিসমিল্লাহ খাঁ তার আত্মজীবনীতে লিখছেন, যেরকম ধ্যান করছেন সামনে দেখলেন একটা সাধুর মূর্তি রয়েছে। ছোট বয়স, দরজা খুলে বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে যাঁর তত্ত্বাবধানে উনি রেয়াজ করতেন সানাই, তাই গিয়ে বলেছেন যে কোনো দরজা দিয়ে দেখলাম একজন সাধু দাঁড়িয়ে রয়েছেন ঘরের মধ্যে। তো বলে, তুই কী করলি? আমি দরজা খুলে বেরিয়ে গেলাম। তখন সে মামা বলে ডাকতেন। তিনি একটা গালে টেনে চড় মারেন যে আমরা সারা জীবন তাকে দেখার জন্য বসে রয়েছি, তুই দরজা খুলে বেরিয়ে গেলি। স্বামীজি সেরকম দেখেছিলেন। স্বামী যখন শুয়ে থাকতেন, তার গুরু ভাইরা বলেছেন বরানগর মঠে চারদিকে ছোট ছোট শিব ঘুরে বেড়াতো, তাদের বটুক শিব বলে, জানেন। স্বামীজি সেরকম হতো। স্বামী ব্রহ্মানন্দ দেখেছেন যে ছোট ছোট শিবের মূর্তি স্বামীজির চারপাশে ঘুরে বেড়াচ্ছেন স্বামী যখন ঘুমাচ্ছেন বরানগর মঠে। স্বামী ব্রহ্মানন্দ দেখেছেন, স্বামী ব্রহ্মানন্দ লিখেছেন যে এরকম স্বামীজির চারপাশে ঘুরে বেড়াতো। অতএব স্বামীজি একটা অদ্ভুত শক্তি নিয়ে জন্মেছিলেন। যেটা বলা হয় যে ভুবনেশ্বরী দেবী বিশ্বনাথের কাছে প্রার্থনা করেছিলেন, সন্তান কামনা করেছিলেন ইত্যাদি। এইটা স্বামীজির ছিলই ছোট বয়স থেকে। ফলে সেই শক্তিটা স্বামীজির নিজের মারাত্মক কনসেন্ট্রেশন পাওয়ারটাকে বাড়িয়ে দিয়েছিল। নিকোলা টেসলাকে জিজ্ঞেস করেছিলেন যদি আবার পৃথিবীতে আসেন কি করবেন,
কীভাবে শেখাবেন? বললেন কিচ্ছু শেখাবো না, শুধু মানুষকে মনঃসংযোগ শিখিয়ে দেবো। কনসেন্ট্রেশনটা তো আসল। এবং ওই যে স্বামীজির শক্তির আধার ছিলেন, স্বামীজির কপাল কেটে গিয়েছিল, রক্ত পড়েছিল কপাল থেকে। যদি কপালটা না কাটতো ওই শক্তি আর ধরে রাখতে পারতেন না। ওই ব্লাডটা ডিসচার্জ হলো বলে স্বামীজি বেঁচে গিয়েছিলেন। ফলে শক্তির স্বামীজির জন্মেই ছিলেন শক্তি নিয়ে, এবং সেই শক্তিটাকে স্বামীজি রিটেন করেছিলেন। শক্তি থাকা তো বড় কথা নয়, বড় কথা যে রিটেনশন অফ পাওয়ার, সেটা কিন্তু স্বামীজি সারা জীবন খুব সযত্নে সেটাকে রিটেন করেছিলেন। তার মানে আপনি বলতে চাইছেন স্বামীজির জন্মগত, তাই তো? এই শক্তির উৎসটা স্বামীজির শক্তির উৎসটা তো জন্মগত বটেই। যে কোনো মানুষের শক্তির উৎসটা জন্মগত। যখন জিজ্ঞেস করা হচ্ছে অর্জুনকে তুমি কি দেখছো, বলে আমি মাছের চোখ দেখছি, আর সবাই আকাশ দেখলো, গাছ দেখলো, নদ নদী দেখলো। ধরুন যারা বড় ক্রিকেটার হন, মাঠে 80,000 থেকে 1 লাখ লোক, তারা সবাই চিৎকার করছে, বোলার বল করছে, তারা কিন্তু অন্য কোনো দিকে তাকান নয়, বলটার দিকে তাকান। এটা কিন্তু জন্মগত। এই কনসেন্ট্রেশনটা ধরুন ব্র্যাডম্যান বা সচিন বা সোবার্স বা গাভাস্কার, এরা যখন এমনি থাকেন তখন একরকম, যখন মাঠে নামেন তখন মানুষটাই পাল্টে যান। রবীন্দ্রনাথ মন্ত্রশক্তিতে লিখেছিলেন যে ঈশ্বর সে যেই লাঠিটা ধরে তার ভিতরে একটা শক্তি ভর করে, এবং তখন সে পাল্টে যায় পুরো। স্বামীজিও ঠিক তাই। স্বামীজি গল্প করছেন, তো বিখ্যাত স্বামী শারদানন্দের লেখা আছে, লন্ডনে স্বামীজি বক্তৃতা করতে যাচ্ছেন, গল্প করতে করতে সিঁড়ি দিয়ে উঠছেন, তবে হঠাৎ যখন ঘুরেছেন স্বামীজি, মুখটা এমনভাবে পাল্টে গেছে, শারদানন্দজি অবাক, তিনি সরে যাচ্ছেন। তখন হচ্ছে পুরো শক্তিটাকে একটা ফেটে বেরোচ্ছে। তো স্বামীজি শক্তি নিয়ে জন্মেছিলেন, কিন্তু শক্তিটার কোনোদিন মিসইউজ করেননি। শক্তিটাকে মিসইউজ করে ফেলে স্বামীজি সেইটা করেননি, সেইটা একদম করেননি। না না, কোনোদিন চেষ্টা করেননি, কোনোদিন চেষ্টা করেননি, কোনোদিন। হ্যাঁ নিশ্চয় পারতেন, কিন্তু কোনোদিন করেননি, কোনোদিন চেষ্টা করেননি। আচ্ছা, এবারে আসি স্বামীজির এই বিদ্যার ভান্ডার। হ্যাঁ, আমি চাইছি কি জানেন, যে বিদ্যার ভান্ডার বলতে পরিধি। আমরা নর্মালি কোনো মেধাবী ছাত্র বা যারা বিদ্বান বলুন বা যারা প্রত্যেককে আমরা ডিসক্রাইব করি যেন উনি MA তে ফার্স্ট হয়েছিলেন, তারপরে ওখানে PhD করেছিলেন, ওখানে এই স্কলার হয়েছিলেন, ওই স্কলার হয়েছিলেন, সেই স্কলার হয়েছিলেন। স্বামীজির ব্যাপারে সেসব কিচ্ছু নেই, কিন্তু মানে আক্ষরিক অর্থে যে অর্নামেন্টাল ডিগ্রি বলতে কিছুই ছিল না। যদিও গ্র্যাজুয়েট ছিলেন, গ্র্যাজুয়েট তো বটেই, কিন্তু গ্র্যাজুয়েট তো অনেক ছিলেন, কিন্তু স্বামীজির মতো গ্র্যাজুয়েট তো খুব কম। অবশ্য এই একই জিনিস প্রযোজ্য আরেকজন বঙ্গ সন্তানের প্রতি, যে রবীন্দ্রনাথের প্রতি। কিন্তু আমি চাই যে আপনি বলুন যে এই বিদ্যার ভান্ডারের সূত্র। স্বামীজি পুরাণ ছোট বয়স থেকে ইংরেজিটা শিখেছিলেন নিজের মার কাছে। ভুবনেশ্বরী দেবীর বাবা মা মেম সাহেব রেখে তাকে ইংরেজি শিখিয়েছিলেন, ফলে ভুবনেশ্বরী ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারতেন। স্বামীজির যখন বিদেশি ভক্তরা এসেছেন, ভুবনেশ্বরী তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলেছেন। স্বামীজিকে তিনি ছোটো বয়স থেকে ইংরেজিটা শিখিয়েছিলেন, তাই জন্য দেখবেন ফাউন্ডেশনটা খুব ভালো হওয়ার জন্যে অসাধারণ ইংরেজি লিখতে এবং বলতে পারতেন। যদি স্বামীজির ইংরেজি চিঠিগুলো পড়া যায়, ওরকম আধুনিক ভাষা পাওয়া যায় না। শিকাগো বক্তৃতা যে প্রথম বক্তৃতা দিয়েছিলেন, দেখবেন ভাষাটা অত্যন্ত আধুনিক। সেই যুগে অর্নামেন্টাল ভাষাটাই ছিল ভাষা, স্বামীজির কিন্তু তার ছিল না। স্বামীজি একদম আমেরিকানদের মতন আধুনিক ভাষায় কথা বলতে পারতেন, আধুনিক ভাষায় লিখতে পারতেন। ফাউন্ডেশনটা ভালো তৈরি হয়েছিল। তারপর ধরুন স্বামী যখন কলেজের ছাত্র, তখন তিনি হারবার্ট স্পেন্সারকে চিঠি লিখেছিলেন। তখন তো মেলের যুগ নয়, হাতে চিঠি হারবার্ট স্পেন্সারকে লিখেছিলেন, এবং ইমিটেশন অফ ক্রাইস্ট টমাস কেম্পিসের সেটা অনুবাদ করা শুরু করেছিলেন ঈশানুসরণ। ছাত্র জীবনে বই লিখে ফেলেছিলেন সঙ্গীত কল্পতরু। মানে প্রগাঢ় জ্ঞান না থাকলে এ বই তো লেখা যায় না। বৈষ্ণবচরণ বসাক ছিলেন, কিন্তু তিনি অর্থ ছিল বলে পাবলিশ করেছিলেন। লিখেছিলেন নরেন্দ্রনাথ দত্ত বিয়ে, এবং সেই বইটা যদি আপনি পড়েন কখনো সঙ্গীত কল্পতরু, দেখবেন সেখানে শুধু গানের কথা নেই, কি করে বাদ্যযন্ত্র রক্ষণাবেক্ষণ করতে হয়, কি করে গলা সাধতে হয় সেটাও বলা আছে। এবং গলা সাধা কীভাবে পদ্ধতি সেটা বোঝাতে গিয়ে স্বামীজি ভৈরব রাগের কথা উল্লেখ করেছেন, এবং রবীন্দ্রনাথের দুকরি সেখানে উল্লেখ করেছেন ভৈরব রাগে গলা সাধা নিয়ে। এই যে গলা সাধা, এখনও কিন্তু সঙ্গীত কল্পতরুর একটা প্যারালাল বই বেরোলো না। গায়ক তো অনেকেই হন, এখনো পাওয়া যায়। সর্বানন্দ চৌধুরী তার ভূমিকা লিখেছিলেন। স্বামী প্রভানন্দজি তখন গোলপার্কের সেক্রেটারি, তিনি এই বইটা আবার রিপ্রিন্ট করান। বইটা খুব একটা চটিচ বই ছিল, কিন্তু সর্বানন্দের ভূমিকার জন্য বইটা একটা খুব মোটা বই,
এবং এখন দেখবেন যারা বড় বড় ওস্তাদ আছে তারাও কিন্তু গানের ওপর কোনো বই লিখতে পারলেন না। কী করে আমি গানটা গাইবো, কী করে রেয়াজ করব, কী করে সেটাকে আস্তে আস্তে শক্তিটা বাড়াবো, কী করে বাদ্যযন্ত্রগুলোকে মেনটেন করবো, কী করে তবলা মেনটেন করব, পাকওয়াজ মেনটেন করব, সেতারটা কী করে ঠিক জায়গায় রাখবো, এসব কিন্তু সঙ্গীত কল্পতরুতে আছে। ফলে এটা একটা সম্পূর্ণ মিউজিক্যাল ডিকশনারি তো লিখে ফেলেছিলেন। তো আর একটা কথা মনে রাখতে হবে, যেহেতু পাওয়ার অফ কনসেন্ট্রেশনটা ভীষণ ছিল, আপনাকে যেটা বলছিলাম, মানুষ তো নানাভাবে পড়ে জানেন। যারা সাধারণ মানুষ তারা লাইন দেখে পড়ে, প্রত্যেকটা লাইন পড়ে। যারা মেধাবী তারা প্যারাগ্রাফ দেখে পড়ে। স্বামীজি পাতা দেখে বুঝতে পারতেন আর চুষে নিতেন একেবারে ব্লটিং পেপারের মতো। ওই পাতার প্রথম লাইনটা দেখে স্বামীজি শেষ লাইনটাকে পড়তেন। এরা অদ্ভুতভাবে সাইকোলজিতে আছে, আমরা তো সোজা পড়ি, এরা কোনাকুনি পড়তেন। এই কোনাকুনি পড়ার জন্য কি হয় মনে থাকতো। স্বামীজি যখন পরিব্রাজক তখন তুরীয়ানন্দের সঙ্গে রয়েছেন, তিনি লাইব্রেরিতে বই নিয়ে আসেন, দুদিন পরে ফেরত দিয়ে যান। লাইব্রেরিয়ান বলেছেন যে কী কার জন্য, আমার গুরু ভাইয়ের জন্য নিয়ে যাই, বলে তাকে নিয়ে আসবেন। তো যেখান থেকে প্রশ্ন করছেন স্বামীজি উত্তর দিতে পারছেন। কারণই হচ্ছে এটা কিন্তু কোনো ভোজবাজি না, ওই কনসেন্ট্রেশনটা এত বেশি ছিল যে বইটাকে পুরো মাথার মধ্যে নিয়ে নিতে পারতেন। সেই মেধাটা স্বামীজির ছিল। এবং সেটা অনেকটা কারণ হচ্ছে যে বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবী এরা খুব মেধাবী মানুষ ছিলেন, খুব মেধাবী মানুষ ছিলেন। আমাদের তো এই স্টাডিগুলো হয় না, আমরা মনে করি তিনি অলৌকিক ছিলেন। অলৌকিক কেউ থাকে না, সবাই লৌকিক হয়ে জন্মায়। নিজের ক্ষমতাকে যারা ধরে রাখতে পারে তারাই অলৌকিক হয়ে যায়, আর যারা সেটাকে নষ্ট করে তারা আর অলৌকিক হয় না, সাধারণ মানুষ হয়ে যায়। বিবেকানন্দ সাধারণ মানুষ হয়ে যেতে পারতেন যদি তার শক্তিটার অপব্যবহার করতেন। তিনি সেটা করেননি। তিনি সব স্তরে খেতে পাচ্ছেন না, কিন্তু শক্তিটাকে রিটেন করেছেন। নয়তো একটা মানুষ গাইয়ে বাজিয়ে পড়াশোনায় ভালো সবই তো ছিলেন। আমি একদিন বলতে গিয়েছিলাম একজন সাহিত্যিকের বই পড়ে, স্কটিশ চার্চ কলের একজন ভদ্রলোককে, তার নাম হীরেন সিংহরা, তিনি ইংল্যান্ডে থাকেন। তিনি 1965 সালে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছিলেন এবং স্কটিশ কলেজে পড়তেন। তাকে বলেছেন যে স্বামীজি তো একাডেমিক্যালি ভালো ছিলেন না ইত্যাদিতে। তখন তিনি প্রচণ্ড বিরক্ত হয়ে বলেছিলেন, স্কটিশ কলেজে ভালো ছাত্রদের নাম রয়েছে লিস্ট, তাতে নরেন্দ্রনাথ দত্তের নাম আছে এবং সেই লিস্টটা সেই সময় বানানো, এখন বানানো নয়। তখন তিনি ছাত্র ছিলেন। উইলিয়াম হেস্টি স্বামীজির মাস্টারমশাই ছিলেন, তিনি স্বামীর সঙ্গে কথা বলে বলেছিলেন যে ইন নান অফ দ্য ইউনিভার্সিটিজ দেয়ার ইজ এ স্টুডেন্ট অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ নরেন্দ্র ইজ। সাংঘাতিক কথা। স্বামীজি যখন ইংল্যান্ডে ছিলেন 1895 সালে, হেনরিয়েটা মুলারের সঙ্গে জন ভেনের কাছে গিয়েছিলেন। তিনি ভেন ডায়াগ্রাম রচনা করেন। ভেন ডায়াগ্রামের সঙ্গে যখন কথাবার্তা হয়ে চলে আসছেন, তখন তিনি হেনরিয়েটা মুলারকে বলেছিলেন, স্যার জন ভেন, যে মনে রাখবে আজকে দুজনে পূর্ব এবং পশ্চিমে দুজন শ্রেষ্ঠ লজিশিয়ান কথা বললেন। যেখানেই গেছেন তিনি আর দাগ ফেলতে পেরেছিলেন। কেন পেরেছিলেন? মেধার জন্য। আর একটা কথা আমরা সবসময় মনে রাখবো, স্বামীজি কিন্তু কন্টেম্পোরারি সায়েন্সটা ভীষণ ভালোভাবে পড়েছিলেন, ভীষণ ভালোভাবে পড়েছিলেন। এবং এই যে পরিব্রাজক ছিলেন না, যেখানেই সুযোগ পেয়েছেন লাইব্রেরিতে পড়াশোনা করেছেন। এই ক্ষেত্রী রাজার বাড়িতে যে ছিলেন 2 মাস, সেখানে দেখবেন বই পড়েছেন। সে তো নিজের আত্মজীবনে লেখেননি, তাই জানা যায় না কী করে দুপুরগুলো কাটিয়েছেন, ঘরের মধ্যে কাটিয়েছেন, কিন্তু সে বই পড়ছেন। আসলে কন্টেম্পোরারি সায়েন্স ভীষণ ভালো বুঝতেন, জানতেন এবং কথায় কথায় বিজ্ঞান থেকে এক্সপ্লেন করতেন তার বক্তৃতায়। আমার ধারণা তার ফটোগ্রাফিক মেমোরি, মানে মেমোরিটাও অলমোস্ট ফটোগ্রাফিক। না, মেমোরি তো ফটোগ্রাফিক ছিলই, কিন্তু সেটার ইউজটা করেছেন সাংঘাতিক। আমার বক্তব্য হচ্ছে যে বিবেকানন্দর যা মেধা, তিনি মেধাটাকে সম্পূর্ণ ব্যবহার করেছেন। আর শ্রীরামকৃষ্ণরা শিখিয়েছিলেন সেটা অনুভূতি দিয়ে পড়া। আমাদের কি হয়, আমরা বইটা পড়ি, কেন বইটা পড়ি? ভালো নম্বর পাওয়ার জন্যে। যেই নম্বরটা পাওয়া হয়ে যায় কিন্তু মনে রাখি না। এটা আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের। যে কারণে দেখবেন যে MA পড়ে সে BA পড়ার কিচ্ছু বলতে পারে না, যদি মাস্টারমশাই না হয়। এবং যারা চাকরি পায় তারা কেউ বইয়ের পাতা অবধি করে ম্যাগাজিন পড়ে। আমরা ভালোবেসে পড়ি না। বিবেকানন্দ ভালোবেসে পড়তেন কিন্তু। এবং দেখবেন যখন ঘুরে বেরিয়েছেন ভারতবর্ষে, প্রমোদ দাস মিত্রকে চিঠি লিখছেন যে আমি অমুক বইটা পাঠাবেন, বিলেত থেকে চিঠি লিখছেন অমুক বইটা পাঠিও। বইয়ের প্রতি টানটা ছিল, এবং সাথে কিচ্ছু নেই, একটা লাঠি, কয়েকটা জামা কাপড় এবং সাথে বই কাঁধে করে নিয়ে ঘুরে বেরিয়েছেন। যে বইয়ের প্রতি টানটা স্বামীজির ছিল। ছোটো বয়সে বাবা মা বইকে ভালোবাসতে শিখিয়েছিলেন, তার বাইরে বেরোতে পারেননি তাই জন্যে।
এই তো ম্যাক্স মুলার অনুবাদ করা বেদ শিষ্যের সঙ্গে পড়ছেন বলরাম মন্দিরে, সেটা রয়েছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এসছে, তখন তো পয়সা নেই মঠের, কেউ নিয়ে এসছে, সেটা স্বামীজি পড়ছেন। ভীষণ কন্টেম্পোরারি ছিলেন। এখন ধর্মীয় গ্রন্থের ব্যাপারে সবই পড়েছিলেন, তো উপনিষদ পড়েছিলেন, গীতা পড়েছিলেন, রেফার করতেন কথায় কথায়। কিন্তু আরেকটা জিনিস বিবেকানন্দ মনে রাখতে হবে, বিবেকানন্দ প্রবন্ধ লিখবেন, সংস্কৃত বই নিয়ে প্রবন্ধরা লিখলেন না, কারণ পাঁচে যদি কিছু ভুল হয়ে যায়। বিবেকানন্দের দুটো জিনিস মনে রাখতে হবে, এক হচ্ছে অসম্ভব কন্টেম্পোরারি ছিলেন, সমসাময়িক। দ্বিতীয়ত ভীষণ কনসাস ছিলেন নিজের ওপর। ফলে এতটুকু যদি ভুল লেখেন যাতে কোনো রকমের সেটা ভুল বার্তা না যায়, তাই বই নেই, তিনি লিখলেনই না। কলকাতার গুরু ভাইদের বলছেন অমুক বই পাঠাও, কেন বলছেন? এক হচ্ছে খাদ্যবস্তু পাঠাও, যোগানন্দজিকে লিখছেন যে তোমার আম তেল আমসি সব পেয়েছি, আর বই পাঠাও, বই পাঠাও। ওই সংস্কৃত বইগুলো পেয়েছেন কারণ সেটা রেফার করার জন্যে। একটা তো বুঝতে পারছেন, রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ সবটাই ইংরেজি বক্তৃতা। এ কি ইংরেজিতে দেওয়া সোজা কথা নাকি? এখনকার যারা রাজযোগের বক্তৃতা দেন তারাই ফাম্বল করেন বক্তৃতা করতে। একটা 30-32 বছরের ছেলে অনায়াসে ওয়েস্টার্ন অডিয়েন্সের সামনে রাজযোগ জ্ঞানযোগ বোঝাচ্ছেন ইংরেজিতে। এবং স্বামীজির যে রাজযোগ পড়েন ইংরেজিতে, সে মিস করেছে কি অপূর্ব ব্যাখ্যা রাজযোগের, কারণ যে অনুভূতি দিয়ে পড়তেন না, ইকুয়ালি উনি রিপ্রোডিউসও করতেন। হ্যাঁ, রিপ্রোডিউস করতেন, পড়লেই রিপ্রোডিউস করা যায়, এত মন দিয়ে পড়তেন, ওটা পার্ট অফ সিস্টেম হয়ে গিয়েছিল। স্বামীজি বলতেন তো যে এডুকেশন ইজ নার্ভাস অ্যাসোসিয়েশন, নিজের জীবনে তাই ঘটেছিল, ওটা নার্ভাস অ্যাসোসিয়েশন হয়ে গিয়েছিল। কালকে স্বামীজি পড়ছিলাম, বুঝলেন, বৌদ্ধ ধর্মের কথা বলছেন। বৌদ্ধ ধর্মের সমালোচনা করতে গিয়ে বলছেন যতদিন মানুষের মধ্যে ভয় থাকবে, মৃত্যু ভয় থাকবে, যতদিন মানুষের মধ্যে অন্যান্য ভয় থাকবে, ততদিন তার ভগবানের উপর একটা বিশ্বাস হবে। বৌদ্ধ ধর্ম বলে ভগবান বলে কিছু নেই। এই জন্যে যেখানে বৌদ্ধ ধর্ম জন্মেছিল সেখানেই মানুষ থেকে গ্রহণ করলো না। কি অসাধারণ ব্যাখ্যা দু লাইনে, যে আপনি যদি সবাইকে বলেন যে না এখানে মন্দিরে যাবে না, পুজো করবে না, সে টিকবে না। কিন্তু আপনাকে প্রথমে ওটা দিয়েই এগোতে হবে, তারপর আপনি তার ব্যাখ্যা করলেন যে আসলে মূর্তি মানে প্রকৃতি, আসলে মূর্তি মানে অনন্ত, সেটা পরে। কিন্তু আপনি প্রথমে একটা ব্ল্যাঙ্কেট ব্যান আনেন ভারতবর্ষে বিশেষ করে, যে মূর্তি পুজো করবে না, করা নিষেধ, অন্যায়, এটা কিচ্ছু না, পুতুল পুজো, সে ধর্ম টেকে না। বুদ্ধ ধর্মে এই অসাধারণ ব্যাখ্যাটা দিয়েছেন, অসাধারণ ব্যাখ্যা দিয়েছিলেন স্বামীজি। এবং বুদ্ধের হৃদয়ের কথা বারবার বলছেন, একবারে ক্রাক্সটা ধরে ফেলেছেন। স্বামীজির বৈশিষ্ট্য হচ্ছে ক্রাক্সটা ধরে ফেলছেন। বৌদ্ধ ধর্মের কথা বলতে গিয়ে বলছেন যে হিন্দু ধর্মের যে ব্রাহ্মণদের যে বিশ্লেষণ ক্ষমতা, তার সঙ্গে বুদ্ধের হৃদয় যোগ করতে হবে, তাহলেই একটা নতুন সভ্যতা হবে। বিদেশে গেছেন, সেখানে বলছেন বিচিত্র পান, বিচিত্র যান, সুসজ্জিত ভোজন, বিচিত্র পরিচ্ছেদে লজ্জাহীনা বিদুষী নারীকুল, আর মধ্যে মধ্যে গঙ্গাজল পান, আর ঋষিকেশের হর হর মহাদেব। কি অসাধারণ লেখা! এক লাইনের মধ্যে পুরো জিনিসটাকে তিনি ধরে ফেললেন, তার ব্যাখ্যা দিলেন। এটা তো মেধা ছাড়া সম্ভব নয়। সেই মেধার যথার্থ প্রয়োগ করেছিলেন, মেধাটাকে একেবারে সযত্নে লালন করেছিলেন, এবং যখন দরকার সেই মেধাটা তিনি স্ফুরণ ঘটিয়েছিলেন। তাই জন্যেই রোমারোলা লিখছেন, among its flotsam and jetsam he was nothing but a nameless sannyasin with a saffron robe among 1,000 others, but the fires of genius burned in his eyes. He was a prince despite all disguise. অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আজকে তাহলে আমরা স্বামীজির শক্তির উৎস এবং তার বিদ্যার ভাণ্ডার সম্বন্ধে কিছু জানলাম। আমাদের সময়ের সীমাবদ্ধতায় আমার মনে হয় এর চেয়ে বেশি বোধ হয় আজকে আর এগোনো যাবে না। অশেষ অশেষ ধন্যবাদ তরুণবাবু। আমার এরকম বহু কিছু জানার ইচ্ছা নিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। আবার আসলে আমরা শ্রীরামকৃষ্ণের সেই একটা দর্শনের মধ্যে পড়ে গেছি যে স্নান করতে হবে, সে গায়ে তেল মেখে স্নান করেই হোক, কেউ ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল তাই হোক, কেউ ডাঙায় দাঁড়িয়ে গায়ে জল দিল তাই হোক, আমাদের স্নানটা করতে হবে। বিবেকানন্দ সমুদ্রে অবগাহন করতে হবে, সে যেমন করেই হোক, সে 10 মিনিট হলেও অবগাহন, 1 ঘন্টা হলেও অবগাহন, 0.5 ঘন্টা হলেও অবগাহন। আমরা বিবেকানন্দ সমুদ্রে অবগাহন করছি। আজকে সেরকম ধরে নিন আমরা 1 মগ জলেই স্নান করলাম। এই নিয়ে খুশি থাকুন, এবং আপনারা কিরকম লাগলো সেরকম আপনাদের বললে আমরা খুশি হব। ভালো থাকবেন, নমস্কার।